সুপ্রিয় শিক্ষার্থী, ব্যর্থতা মানতে পারলাম না, প্লিজ তোমরা একটু যুক্ত। আমি একটা হলেও অঙ্ক করাবো, আমি দরকার হলে কাল তোমাকে আবার পড়াবো, কিন্তু আজ একটা হলেও তোমাকে অঙ্ক শেখাবো। এই ব্যর্থতা মেনে নিতে পারলাম না, এই অনেক বড় ধরনের ব্যর্থতা আর কি। তোমরা আরেকবার যুক্ত হও, আরেকবার। আমি শুধু একটা অঙ্ক তোমাকে করাবো, একটা স্পেশাল ম্যাথ করাবো। আমি যাই না, আসলে অনেক ক্ষেত্রে সব দিন হয়তো বা আমাদের হাতে থাকে না, কিছু কিছু দিন হয়তো বা মানে আসলে প্রকৃতির নিয়ন্ত্রণে, আমি এগুলো বলবো না, সিস্টেমের নিয়ন্ত্রণে চলে যায় আর কি। আজকে তোমরা, আমি খুবই দুঃখিত, আমি লজ্জিত আসলে তোমার কি বারবার কেটে দিয়ে আর করা, এটা খুবই আসলে আমি মানে যে ব্যাপারটা বুঝছো, মানে আসলে প্রযুক্তির কাছে তো আমরা অসহায়। দেখো আলটিমেটলি নিশ্চয়ই এখানে কোনো বাফারিং করছে, নেটের বাফারিং আছে অনেকের। তো আমি দেখি এবার শেষ, যদি আমার ফোনের সেটিংসগত কোনো ঝামেলা হয় এবার ঠিক হবে, না হলে আমাকে দেখতে হবে নেটওয়ার্কগত কোনো ব্যাপার। তোমরা একটু দেখো, আমি ভাই আরেকবার বলছি, একটু কষ্ট করে আরেকবার কথাটা শোনো। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমি তোমাদেরকে এর আগে একটা দিছিলাম, কনসেপ্ট দিছিলাম যে পি বনাম ভি লেখচিত্রের ক্ষেত্রফল কাজ নিতে। তো যেটা বলছিলাম যে একটা মিনিট খালি লক্ষ্য করো, যে জাস্ট ফার্স্ট যে এই লেখচিত্রটা পি বনাম ভি লেখচিত্র দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে নন সাইক্লিক বা অসাক্রিক, আর একটা সাক্রিক। নন সাইক্লিক মানে গ্যাসকে একটা অবস্থাতে, যেমন গ্যাস এ বিন্দু দ্বারা গ্যাসের একটা অবস্থা, কারণ এই পয়েন্টে গ্যাসের চাপ আয়তন যায়, এই পয়েন্টের চাপ আয়তন তাই, তার মানে এই দুটো বিন্দু গ্যাসের দুটি ভিন্ন অবস্থা প্রকাশ করছে। তো যেহেতু গ্যাসকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় নিয়ে গেছি, তাই এটা একটা তাপগতীয় প্রক্রিয়া, এবি দ্বারা একটা তাপগতীয় প্রক্রিয়া। কী প্রক্রিয়া আমার নাম জানার দরকার নেই, হোক সমষ্ণ সমায়তন সমতাপ কিছু একটা তো অবশ্যই আর কি। তো এখন যেটা হচ্ছে অথবা দুই তিনের মিশ্র প্রক্রিয়া আর কি। তো যেটা নিয়ে আমি তোমাদের কথা বলছিলাম, যে তোমরা এখন আমাকে একটা কথা বলো, এই ক্ষেত্রে দেখো গ্যাসের এই পয়েন্টের আয়তন যা, এই পয়েন্টে আয়তন তাই না, যেহেতু আয়তন চেঞ্জ হয়েছে তার মানে এখানে একটা কাজ হয়েছে। তাহলে ওই যে গ্যাসকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় নিয়ে গেলে কাজ হতে পারে, হবেই বলছে না, হতে পারে, সমায়তন প্রক্রিয়ায় কাজ হয় না। তো এখন কতটুকু কাজ হয়েছে এটা যদি আমরা জানতে চাই, তাহলে যদি সেটা নন সাক্রিক প্রক্রিয়া হয়, এটা হচ্ছে ওই যে মুখের কথা হচ্ছে ওইটা, যে পি বনাম ভি লেখচিত্রের ক্ষেত্রফল কাজ নির্দেশ করে, পরীক্ষার হলে আর তুমি পারবে না। তো যদি অসাক্রিক প্রক্রিয়া হয় তাহলে আমাকে কি করতে হবে, এর যে কোনো এই যে লেখচিত্রের যে কোনো দুই প্রান্ত হতে এক্স অক্ষের উপর দুইটা লম্ব অঙ্কন করতে হবে। দুইটা লম্ব অঙ্কন করলে যতটুকু এরিয়া, এরই হচ্ছে আলটিমেটলি এই এতটুকের সমতুল্য কাজ হবে। এই এরিয়ার ক্ষেত্রফলতা কৃত কাজের পরিমাণটাও তাই হবে। এখন তোমাকে একটু বলি এটা কেন হলো, সেই জিনিসটা আমি তোমাকে বলছিলাম। তোমরা যখন ইন্টিগ্রেশন পড়ছো, আমরা যখন একটা গ্রাফ আঁকি, তো প্রত্যেকটা গ্রাফের জন্যই তো একটা ফাংশন থাকে, আর উল্টা করে যদি বলি প্রত্যেকটা ফাংশনের একটা লেখচিত্র থাকে। তো এটা হচ্ছে এফ অফ এক্স ফাংশনের লেখচিত্র। এখন আমি যদি বলি এই লেখচিত্রটা কতটুকু এরিয়া দখল করছে, এখন আমি যদি এখান থেকে তাহলে যে কাজটা করতে হয়, ওই যে এক্স অক্ষের সাথে ওই এরিয়ার, এটা আমরা আবদ্ধ এরিয়া হিসেবে বের করতাম। তো আমরা বলতাম যে ইন্টিগ্রেশনের সময় তোমরা পড়তে যে ইন্টিগ্রেশন অফ অবশ্যই এরিয়া নির্দেশ করে ওয়াই ডিএক্স বা এফ অফ এক্স ডিএক্স। তার মানে এটা বোঝাচ্ছে যে এফ অফ এক্স ফাংশন এক্স অক্ষ, এবং এখানে যদি লিমিট দাও এক্স এর মান 0 থেকে এক্স ইকাল টু 2, তার মানে বোঝাবে এতটুক থেকে, ধরো এটা 2 মানে এতটুক, ধরো 3 দিলে এতটুকের এরিয়া, 5 দিলে এতটুকু, যতটুক বলবো ততটুকু এরিয়ার ক্ষেত্রফল ডিফাইন করে। তো এটা হচ্ছে নন সাক্রিক প্রক্রিয়ার ক্ষেত্রে। যদি নন সাক্রিক প্রক্রিয়া হয় তাহলে যে কোনো দুই প্রান্ত হতে আমরা এক্স অক্ষের উপর লম্ব অঙ্কন করবো, যতটুকু এরিয়া সেটা নির্দেশ করবে। কিন্তু এটা যদি চাক্রিক প্রক্রিয়া হয় তাহলে কি হবে, যেমন চাক্রিক প্রক্রিয়া মানে এ থেকে বিতে নিয়ে গেলাম, বি থেকে সি থেকে ডিতে নিয়ে গেলাম। তো এই ক্ষেত্রে দেখো অনেক ধরনের কাজ, এই এখানে আয়তন বেড়ে গেছে, এখানে আয়তন কমেছে, এখানে আয়তন আবার কি হয়েছে, এখানে আবার এখানেও কমে গেছে, কারণ ওই যে ডাইনে গেলে আয়তন বাড়ে, তার মানে ধনাত্মক কাজ হয়, বামে আসলে আয়তন কমে যায়। এই যে এখান থেকে এ থেকে বি বিন্দু ডাইনে, আবার বি থেকে কিন্তু সি বিন্দুটা বামে, সি থেকে এ বিন্দুটা আরও বামে, তার মানে আলটিমেটলি কিন্তু প্রথমে ধনাত্মক আছে, তো পরের দুই ক্ষেত্রে ঋণাত্মক। তো এগুলো সব কিছু। তো আমি যদি এরিয়া বের করতাম তাহলে এই এতটুকের জন্য এরিয়া বের করলে এতটুকু হতো, এটা এতটুকের ক্ষেত্রফল। আবার এটার জন্য যদি এরিয়া বের করতাম ক্ষেত্রফল হতো এতটুকু, আবার এটার জন্য যদি এরিয়া বের করতাম ক্ষেত্রফল হতো এতটুকু। তো তোমাকে আমি এটা একটু কনফার্ম করে ফিল করাই দিই, তাহলে তোমরা একটু লক্ষ্য করে বুঝতে পারবে আর কি। এটা একটু লক্ষ্য করে দেখো, এইভাবে নিয়ে গেলাম, এই যে এখান থেকে এখানে নিয়ে গেলাম, এখানে নিয়ে গেলাম, এখানে নিয়ে গেলাম, এ থেকে বিতে, বি থেকে সিতে, এই এরকম ভাবে নিয়ে গেছি, কথার কথা আর কি, যে এ টু বি, বি টু সি এরকম। এখন তোমাকে বলা হয়েছে এই ক্ষেত্রে কতটুকু, এখন কি কি এখানে অনেকগুলো প্রক্রিয়া করছে, এটা একটা প্রক্রিয়া করছে, এটা একটা প্রক্রিয়া, এটা একটা। তো একটু লক্ষ্য করো, এই ক্ষেত্রে আয়তন বেড়েছে, তো এই ক্ষেত্রে কতটুকু কাজ হয়েছে, তাহলে এটা যদি একটা নন সাইক্লিক প্রক্রিয়া হতো তাহলে ক্ষেত্রফল হতো এই যে এ থেকে এর উপর লম্ব অঙ্কন করে এটা ডি প্রাইম, একটু ফিল করো আর কি। তাহলে বা আমি এইভাবে নাম দিতে পারি এ প্রাইম বি প্রাইম, তাহলে এই যে এতটুকের ক্ষেত্রফলের সমান, এই এতটুকের ক্ষেত্রফলের সমান,
এবার লক্ষ্য করো, এটা ধনাত্মক কাজ, এটার নাম দিলাম W1। এখন তুমি কল্পনা করো যদি এতটুকুর জন্য কাজ বের করতে, তাহলে এবার কিন্তু কাজ হতো, তাহলে এই দুই প্রান্ত থেকে এর উপর লম্ব অঙ্কন করতাম, তাহলে এতটুকুর ক্ষেত্রফলের সমান। কিন্তু একটা কথা আছে, এই ক্ষেত্রে গেলে আয়তন বাড়ে, ধনাত্মক কাজ, কিন্তু এই দিকে গেলে আয়তন কমে। তাহলে নিট কাজ বের করার সময় এই ক্ষেত্রফল দেখো, তাহলে W1 নিট কাজ বের করার সময় কিন্তু W নিট ইকাল টু আমরা লিখবো W1 মাইনাস কিন্তু W2। আবার কাজও যে কথা, সমতুল্যেরই একই কথা। তো W2 এর সমতুল্য ক্ষেত্রফল হচ্ছে এতটুকু, তাহলে এই পুরা ক্ষেত্রফল এবি লেখচিত্রের জন্য ক্ষেত্রফল ছিল এতটুকু। এখন এখান থেকে যদি বিসির জন্য এই ক্ষেত্রফলটা বাদ দিই, তাহলে কিন্তু পুরাটার থেকে কিন্তু এতটুকু বাদ চলে গেল W1। এবার এসো সি থেকে যখন এতে নিয়ে যাবো তখনও কাজ হবে একটা, এই কাজের নাম দিলাম W3। এই কাজও যে কথা, এর দুই প্রান্ত থেকে যদি এক্স অক্ষের উপর লম্ব অঙ্কন করি ক্ষেত্রফল এটা, কিন্তু এই ক্ষেত্রেও দেখো আয়তন কমে গেছে, তাহলে এটাও কিন্তু কৃতকাজ নেগেটিভ। তাহলে W1 থেকে তথা এই যে পুরাটার ক্ষেত্রফল থেকে আমি যদি এতটুকু বাদ দিয়ে দিই, তাহলে আলটিমেটলি দেখো ফাইনালি কিন্তু এতটুকুই থাকে। তার মানে আমি তোমাদেরকে যেটা শিখালাম যে চাক্রিক প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজ হবে, নিট কৃতকাজ হবে। চাক্রিক প্রক্রিয়ার ক্ষেত্রে একটা চক্র থাকে না, অনেকগুলো চক্র থাকে, সেক্ষেত্রে নিট কৃতকাজ হবে তোমার ওই যে চক্রের ভিতরের আবদ্ধ অংশের যে ক্ষেত্রফল তার সমান। তাহলে তোমাদেরকে এটা একটু তাহলে কনফার্ম হতে হবে যে এই জিনিসটা একটু মাথায় রাখো। আমি কনসেপ্টটা দিয়ে দিচ্ছি, কনসেপ্টটা মনে রাখো যে তোমার চাক্রিক অথবা আবদ্ধ অথবা সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে, সাইক্লিক প্রক্রিয়ার ক্ষেত্রে পি বনাম ভি লেখচিত্র তোমার পি বনাম ভি লেখচিত্র দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল, পি বনাম ভি লেখচিত্র, এই যে পি বনাম ভি লেখচিত্র দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল নিটকৃত কাজ নির্দেশ করে, তাইলে নির্দেশ করে। তো যেটা বলার চেষ্টা করলাম এটা আমাদের কনসেপ্ট হয়ে গেল এতটুকু। এখন এই কনসেপ্ট জানার পর আমরা দেখতেই পাচ্ছি এটা একটা সাইক্লিক প্রক্রিয়া, তার মানে এই যে লেখচিত্র দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল আমাদের কাজ নির্দেশ করে, তাহলে নিটকৃত কাজ এটা। এই কাজ বের করার সময় আমরা দেখতেই পাচ্ছি এটা একটা ত্রিভুজ, তাহলে ক্ষেত্রফল একটা হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এখন তোমরা লক্ষ্য করো ভূমি মানে হচ্ছে এই দুই বিন্দু দূরত্ব। এখন এই বিন্দুর দূরত্ব সম্বন্ধে আমি তোমাদেরকে বলছি এখান থেকে এই পর্যন্ত দূরত্ব 2, তার মানে এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা, এটা যদি 2 মিটার হয় এটাও 2 মিটার। আবার এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা 5, তাহলে এটাও 5। তাহলে এখন লক্ষ্য করো এটা যদি 2 হয় আর এটা যদি 5 হয়, তাহলে এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিন্তু 3, কারণ এটা সংখ্যা রেখা তোমরা দেখতে পাচ্ছ। সেটাই তোমাদেরকে আমি একটু আগে বললাম যে আমরা দুইটা বিন্দুর যখন দূরত্ব বের করি, এটা যদি 2 হয়, এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, এটা যদি 5 হয়, এক্স অক্ষের উপর দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব মানে তাদের ভুজদ্বয়ের অন্তর, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কিন্তু 3 মিটার আমরা কাউন্ট করতে পারবো। কেন? কারণ এই বিন্দুর স্থানাঙ্ককে আমরা বলতে পারবো 2,5, এই বিন্দুর স্থানাঙ্ককে বলতে পারবো 5,0। আর দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে x1 মাইনাস x2 এর উপর হোল স্কয়ার প্লাস তোমার y1 মাইনাস y2 এর উপর হোল স্কয়ার তার উপর রুট। কিন্তু y এর মান দুই ক্ষেত্রেই 0, ফলে এটা কিন্তু নাই হয়ে যাবে, এটা কাটা গেলে কিন্তু যেটা থাকবে দেখো x1 মাইনাস কিন্তু থেকে যাবে x2। তার মানে এক্স অক্ষের উপরস্থিত দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব মানে তাদের ভুজের বিয়োগফল, আর ওয়াই অক্ষের উপরস্থিত দুইটা বিন্দুর দূরত্ব মানে তাদের মধ্যবর্তী কোটির বিয়োগফল। এবার তোমরা আমাকে একটা তথ্য এখানে বলো, তাহলে এটা 2 আর এটা 5, তার মানে এটা 3, তাহলে এটাও 3। আবার লক্ষ্য করে দেখো হাইট, এটা সমতুল্য মান, এটা 300, এটা 500, তাহলে এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 200, এটা 200 হলে এতটুকু 200, তাহলে আমি যদি এখানে দিয়ে দিই 200, তাহলে 2 দিয়ে এটা কাটাকাটি করলে তাহলে আলটিমেটলি এটা 100, তার মানে আমরা পেয়ে গেলাম 300 জুল। এটাই আমাদের নিট ওয়ার্ক 300 জুল। কিন্তু তারপরেও এখানে একটা কথা থাকে, এই 300 জুল ওয়ার্কটা, এই কাজটা, এই নিট কাজটা এটা পজিটিভ নাকি নেগেটিভ, তোমাদেরকে একটা তথ্য একটু মাথায় রাখতে হবে, এটা তোমরা একটু মনে রেখো। কাজ তো দুই প্রকার, একটা ধনাত্মক এবং ঋণাত্মক। সাইক্লিক প্রক্রিয়ার ক্ষেত্রে বা চাক্রিক প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা ধরে নিছি এটা প্রক্রিয়ার ক্ষেত্রে তোমার
প্রক্রিয়াটা ক্লকওয়াইজ হলে ডাব্লু নিট পজিটিভ হবে, আর উল্টা কথা প্রযোজ্য, যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে নিট কাজ। তাহলে এখানে দেখো এ থেকে বিতে গেল, বি থেকে সিতে, সি থেকে এতে, তাহলে দেখতে পাচ্ছ এটা কিন্তু ঘড়ির কাঁটার দিকে, তাই এটা কিন্তু আলটিমেটলি আমরা ডেল নট এটাকে পজিটিভ হিসেবে কাউন্ট করব। আর যদি বিপরীত হতো তাহলে আমরা মান বের করতাম, শেষে নেগেটিভ দিয়ে দিতাম, ডাব্লু নিটটাকে নেগেটিভ বলে দিতাম। আশা করি তোমরা কনসেপ্টটা বুঝতে পারছো। আমি কনসেপ্টটা তোমাদেরকে সহজ করে বোঝানোর চেষ্টা করছি, তারপরেও আলটিমেটলি তোমাদের কোনো কমেন্ট হলে আমি কালকে সকালে দেখতেছি। আর আজকে আরেকটা ছোট্ট অঙ্ক তোমাদেরকে খালি একটু দিয়ে দেবো, তোমরা অঙ্কটা একটু দেখো আর কি, বোঝার চেষ্টা করো আর কি, অঙ্কটা দেখো যেটা নিয়ে কথাবার্তা বলছিলাম। হ্যাঁ, এ বি ইকাল টু 200, 300 বিয়োগ 500, তাহলে 200 হয়, রাইট 200, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, জি থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা ছোট্ট অঙ্ক তোমাদেরকে করাই, এটা লাস্ট ম্যাথ আজকের। ক্লাস নিয়ে শান্তি পেলাম না ভাই, সকাল থেকে ক্লাস নিতে এসে দুইবারই মনটা খারাপ হয়ে গেল। একটা কনসেপচুয়াল কোশ্চেন, এটা একটু লক্ষ্য করো। এই কনসেপচুয়াল কোশ্চেনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের কনসেপ্ট ভালো করে ডেভেলপ করবে। তোমরা একটু লক্ষ্য করো, এক্সক্লুসিভ কোশ্চেনও বলতে পারো। এটা অ্যাডমিশন টেস্টে এমসিকিউ আসতে পারে মেডিকেলের জন্য। তো একটু লক্ষ্য করে দেখো, একটা গ্যাস এ অবস্থায় ছিল, বি সি ডি। ফিল করো, কোশ্চেনটা ভালো করে শুনবে আর কি, কোশ্চেনটা ভালো করে শোনো। এই পয়েন্টে গ্যাসের, এটা পি বনাম ভি লেখচিত্র, এই পয়েন্টে গ্যাসের আয়তন যা ছিল V1, এই পয়েন্টে গ্যাসের আয়তন কত এটা জানতে হলে, ওই যে এক্সের মান জানতে হলে, তাহলে এক্সের উপর লম্ব অঙ্কন করে দিলাম, এই পয়েন্টের মানটা V2। একটা গ্যাসকে একটা প্রক্রিয়ায় এ থেকে বিতে নিয়ে যাওয়া হয়েছে, আরেকটি প্রক্রিয়ায় এ থেকে সিতে নিয়ে যাওয়া হয়েছে, আরেকটি প্রক্রিয়া এ থেকে ডিতে নিয়ে যাওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছ এটা কি প্রক্রিয়া, এই প্রক্রিয়ার নাম হচ্ছে সমচাপ, এই প্রক্রিয়ার নাম হচ্ছে সমষ্ণ। কেন সমষ্ণ? তোমরা জানো সমষ্ণ এবং রুদ্ধতাপীয় দুই প্রক্রিয়ার ক্ষেত্রে চাপ এবং আয়তন পরস্পরের ব্যস্তানুপাতিক, কিন্তু সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে চাপ আয়তন এক ঘাতের সমানুপাতিক, কিন্তু রুদ্ধতাপীয় ক্ষেত্রে গামা ঘাতের সমানুপাতিক আয়তনে। তাই সেক্ষেত্রে চাপ অল্প চেঞ্জ হলে আয়তন বেশি চেঞ্জ হয়। এবং তোমাকে বলছিলাম সমষ্ণ রেখা অপেক্ষা রুদ্ধতাপীয় রেখা খাড়া, তো খাড়া মানে বুঝতে হবে যে সেটা ওয়াই অক্ষের কাছের দিকে, ওয়াই অক্ষের সাথে বা এক্স অক্ষের সাথে বেশি কোণ উৎপন্ন করবে। তাই যে এখানে দেখো এক্স অক্ষের সাথে এ যা কোণ উৎপন্ন করছে এ কিন্তু বেশি কোণ উৎপন্ন করছে, এই জন্য এটাকে আমরা বলতেছি রুদ্ধতাপীয় রেখা। ভালো করে বোঝার চেষ্টা করব, একটা রুদ্ধতাপীয়, এটা সমষ্ণ লেখ, এটা রুদ্ধতাপীয় লেখ, আর এটা হচ্ছে এটা সমচাপ লেখ, সমষ্ণ লেখ, রুদ্ধতাপীয় লেখ। আর এখানেও দেখো আর একটা লেখ দেখানো হয়েছে, এটার নাম হচ্ছে সম আয়তন। তো দেখতেই পাচ্ছ আয়তনের চেঞ্জ হচ্ছে না। আগে ফিল করবে, কোশ্চেনটা আগে ফিল করো। এই যে আমাদের সিলিন্ডার, আমাদের সেই তথাকথিত কাল্পনিক সিলিন্ডার যার মধ্যে গ্যাস ভরা আছে, তো আমি গ্যাসের আয়তন চেঞ্জ করব। এই মুহূর্তে আয়তন যা আছে আয়তন বাড়ায় V2 করব। এটা আমি অনেকভাবে করতে পারি, চাপ স্থির রেখে করতে পারি, চাপ চেঞ্জ করে করতে, ধীরে ধীরে করতে পারি, দ্রুত করতে পারি। তো এখানে দেখো চাপ স্থির রেখে একটা গ্যাসের আয়তন বাড়ানো হয়েছে, এখানে ধীরে ধীরে গ্যাসের আয়তন V1 তে V2 করাইছে, এখানে ধীরে ধীরে গ্যাসের আয়তন, তাহলে এ পয়েন্টেও গ্যাসের আয়তন যা, এ পয়েন্টে গ্যাসের আয়তন V1, ডি পয়েন্টে V2, এ পয়েন্টে V1, সি পয়েন্টে V2। চাপ এক না, ডি পয়েন্টে যেতে হলে হাইট এতটুকু, এই বিন্দুর আয়তনও যায়, এই বিন্দুর আয়তনও তাই, এই বিন্দুর আয়তনও তাই, তাহলে এই তিনটে দ্বারা বিন্দু দ্বারাই গ্যাসের একই আয়তন নির্দেশ করছে, কিন্তু গ্যাসের কিন্তু চাপ আলাদা নির্দেশ করছে। তো ভালো করে চিন্তা করো, তোমাদের কোশ্চেন করা হয়েছে আমাদের যে চারটে প্রক্রিয়া, জানাশোনা চারটে প্রক্রিয়া, একটা সমচাপ, একটা সম আয়তন আর একটা সমষ্ণ। এই চার প্রক্রিয়ার মধ্যে কোন প্রক্রিয়ায় কৃত কাজের পরিমাণ সর্বাধিক? একই পরিমাণ আয়তন যদি ইনক্রিজ করা হয়, আয়তন চেঞ্জ করা হচ্ছে মানে কাজ করা হচ্ছে, তো একই পরিমাণ আয়তন পরিবর্তন করলে
কোন প্রক্রিয়ায় কৃত কাজের পরিমাণটা সর্বাধিক হবে। তো সেক্ষেত্রে তোমরা একটু লক্ষ্য করে দেখো, এই ক্ষেত্রে তোমরা তো ভাই সবাই জানো যে একমাত্র প্রক্রিয়া যে প্রক্রিয়ায় কোনো কাজই হয় না সেই প্রক্রিয়ার নাম হচ্ছে সমায়তন। তাহলে এটা আমরা কনফার্ম যে সমায়তন প্রক্রিয়ায় কৃত কাজের পরিমাণ সবচেয়ে সর্বনিম্ন হবে। বাদ বাকি সকল প্রক্রিয়াতে একটু হলেও আয়তন চেঞ্জ হয়, কিন্তু সকল প্রক্রিয়ায় এক প্রকার আয়তন চেঞ্জ হয় না, তাই কাজের তারতম্য হয়। তো তোমরা জানো যে কাজ মানে কিন্তু শুধুমাত্র আয়তনের পরিবর্তন। আমি বলছি আয়তনের পরিবর্তন হলে কাজ হবে, কাজ মানে কিন্তু পি ডেল ভি, চাপ এবং আয়তনের পরিবর্তনের গুণফল। তো আলটিমেটলি এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো, আমি তোমাদেরকে একটাই কথা বলেছি, পি বনাম ভি লেখচিত্রের ক্ষেত্রফল কৃত কাজ নির্দেশ করে। তো এখান থেকে লক্ষ্য করো, তো একটা গ্যাসকে যদি আমি এ থেকে বিতে সমচাপ প্রক্রিয়ায় আয়তন ভি1 থেকে ভি2 করি, তাহলে সেক্ষেত্রে কতটুকু কাজ হবে? তাহলে এই গ্রাফের ক্ষেত্রফলের সমান। তাহলে দেখো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এখন এই ক্ষেত্রেও কিন্তু একটা গ্যাসকে যদি এই অবস্থা হতে অর্থাৎ ভি1 আয়তন হতে ভি2 আয়তনে নিয়ে যাওয়া হয় সমষ্ণ প্রক্রিয়া, সেক্ষেত্রেও কাজ হবে। কতটুকু হবে? তাহলে এবার কিন্তু এই লেখচিত্র আর এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে দেখো এই ক্ষেত্রে এরিয়াটা, এই ক্ষেত্রে আগের এরিয়াটা ছিল এতখানি, কিন্তু এবার কিন্তু এরিয়াটা হয়ে গেল কিন্তু আগের চাইতে কিন্তু কমে গেল আর কি। পরের বার ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রেও কিন্তু গ্যাসের আয়তন চেঞ্জ হয়েছে, এই ক্ষেত্রে কিন্তু এরিয়াটা সবচাইতে কম হবে। তাহলে দেখতেই পাচ্ছ একই পরিমাণ আয়তন বৃদ্ধি করা হলেও কাজের পরিমাণ কিন্তু এক নাও হতে পারে, কাজের পরিমাণ ভিন্ন হতে পারে। কাজ সবচাইতে বেশি হয় যে প্রক্রিয়ায়, তার নাম হচ্ছে সমচাপ প্রক্রিয়া। একই পরিমাণ আয়তন পরিবর্তনে কৃত কাজ সর্বাধিক হয় যে প্রক্রিয়ায়, তার নাম সমচাপ প্রক্রিয়া। তাহলে ডাব্লু সমচাপ ইজ গ্রেটার দেন ডাব্লু সমষ্ণ, কারণ সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রফলটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রফলের চাইতে বেশি। সমষ্ণ বানান বারবার ভুল করছি, সমষ্ণ। আর পরেরটা হচ্ছে ডাব্লু রুদ্ধতাপীয়। আর সবচাইতে কম যে প্রক্রিয়ায় কাজ হয় সেই প্রক্রিয়ার নাম হচ্ছে ডাব্লু সমায়তন প্রক্রিয়ায় সত্যিকার অর্থে কোনো কাজ হয় না। আমি আবারও প্রশ্নটা বলছি, না বুঝে কোনো উত্তর দিবা না। একই পরিমাণ আয়তন পরিবর্তনে কোন প্রক্রিয়ায় কৃত কাজের পরিমাণ সর্বাধিক হয়? সেটা সমচাপ প্রক্রিয়া, তারপর সমষ্ণ প্রক্রিয়া, তারপর রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তারপর হচ্ছে সমায়তন প্রক্রিয়া। এটা তোমাদেরকে একটু ভালো করে বোঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে? এবার তোমরা একটু লক্ষ্য করে দেখো, এখানে আমরা একটা কনসেপচুয়াল কোশ্চেন এখান থেকে শিখে ফেললাম। এবার তোমাদেরকে যে কোশ্চেনটা নিয়ে আমি তোমাদেরকে কথা বলতে চাই, তোমরা দেখার চেষ্টা করো। হ্যাঁ, অসমচাপ, হ্যাঁ সমচাপ, ইয়েস সমচাপ প্রক্রিয়া কৃত কাজ সর্বাধিক। ভাই একটু কষ্ট করে আজকে ক্লাসটা একটু বুঝো, আমি আসলে নিজেই মানে ভেজালে পড়ে গেছি আর কি, ক্লাস নিতে যায় মেন্টাল স্টেট নষ্ট হয়ে গেছে আর কি। দেখো এটা দেখো, এই ক্লাস আমি রাখবো না ভাই, এই ক্লাস আমি ডিলিট করে দেবো। এটা আমাদের কলঙ্কিত অধ্যায়, আমাদের কলঙ্কিত ক্লাস আর কি আমার। তো চলে আসো আর কি, লাস্ট যে ম্যাথটা তোমাদেরকে বলছি আর কি, এটা কনসেপ্ট, এবার ম্যাথটা বলতেছি আর কি। এটা সৃজনশীল আসতে পারে এই ম্যাথটা, আমি এখন যেটা করাবো আর কি। ফিডব্যাক আর নিলাম না, আশা করি বুঝিছো সবাই আর কি, ধরে নিছি আর কি ধীরে ধীরে। তো আমি আগে লেখচিত্রটা দিচ্ছি। এটা লেখা আছে পি, এটা লেখা আছে ভি, এরকম একটা প্রক্রিয়া দেওয়া আছে। খুবই ইম্পর্টেন্ট, 3 স্টার কোশ্চিন। আমি আবারও বলছি, এটা বোর্ড পরীক্ষা অ্যাডমিশন টেস্ট সব জায়গায় ইম্পর্টেন্ট। এ ডি বি সি, ওকে ওকে ওকে, এরকম কিছু লেখা আছে, এই টাইপের ব্যাপার স্যাপার লেখা আছে, আর কোনো কিছুই নাই। এরকম হয়তো বা ডট 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 আর কিছু দেওয়া নেই, এরকম একটা কিছু দেওয়া আছে। এবার কোশ্চেন করা হয়েছে, একটি গ্যাসকে এ সিবি পথে এ বিন্দু হতে বি বিন্দুতে নিয়ে গেলে, ভালো করে শোনো কোশ্চেনটা, একটি গ্যাসকে সিবি পথে এ বিন্দু হতে বি বিন্দুতে নিয়ে গেল, যে পথ, এই পথে যদি নিয়ে যাই, প্রথমে গ্যাসের চাপ চেঞ্জ করছি, তারপর আয়তন চেঞ্জ করি, দেখতেই পাচ্ছ এটা সমচাপ প্রক্রিয়া, এটা সমায়তন প্রক্রিয়া। এক্স অক্ষের সরল রেখা সমান্তরাল সরলরেখা হলে সমচাপ, ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা হলে সমায়তন। সমায়তন সমচাপ, আয়তন চেঞ্জ করিনি কিন্তু চাপ বাড়িয়েছি, তারপর আয়তন বাড়িয়েছি। এই দেখো চাপ বাড়ালাম, আয়তন বাড়ালাম। নিয়ে গেলে যেটা হচ্ছে, যদি এ থেকে বিতে নিয়ে যায়, দেখতেই পাচ্ছ এই বিন্দুতে আয়তন যা, বি বিন্দুতে আয়তন কিন্তু তা না, তো আয়তন চেঞ্জ হয়েছে মানে কাজ হয়েছে। এসিবি পথে ওইখান থেকে যদি নিয়ে যায়, তো নিয়ে যাওয়া হলে সিস্টেম কর্তৃক বা ব্যবস্থা কর্তৃক
ব্যবস্থা কর্তৃক তোমার 100 জুল তাপ শোষিত হয়, 100 জুল তাপ শোষিত হয় এবং ব্যবস্থা কর্তৃক তোমার 50 জুল কাজ সম্পাদন হয়। কেন কাজ সম্পাদন হলে সেটা ব্যাখ্যা আগেই দিলাম, আয়তন চেঞ্জ হয়েছে ওইখানে, সম্পাদন হয়। এখন গ নাম্বার কোশ্চেন, ভালো করে শোনো, গ নাম্বার কোশ্চেন, এডিবি পথে কৃত কাজের পরিমাণ যদি 30 জুল হয় তবে এডিবি পথে শোষিত তাপের পরিমাণ কত? ব্যাপারটা পরিচয় তাপ গতিবিদ্যা, কাজ করতে গেলে শক্তি লাগে, তাহলে তো অবশ্যই তাপের ব্যাপার স্যাপার চলে আসবে, যদিও এটা তো রুদ্ধতাপীয় প্রক্রিয়া না। এডিবি পথে শোষিত তাপের পরিমাণ কত? পরিমাণ হোয়াট? এটা গ নাম্বার কোশ্চেন। আর ঘ নাম্বার কোশ্চেনটা একটু লক্ষ্য করে দেখো, ইউএ ইকাল টু, ইউ দ্বারা বোঝায় ইন্টারনাল এনার্জি, ইউএ দ্বারা বুঝাইছে এ বিন্দুর অন্তস্থ শক্তি, ইউএ ইকাল টু 0 এবং ইউডি অর্থাৎ ডি বিন্দুর অন্তস্থ শক্তি 20 জুল হলে এডি এবং ডিবি পথে শোষিত তাপের পরিমাণ আজ একটা অঙ্ক শেখাবো, আগামীকাল ঘ নাম্বার শেখাবো, আজকে গ শেখায় পরিসমাপ্তি নেব। আমার মতো করে ভাবতে হবে, না হলে অঙ্ক পারবে না। আমার মতো করে ভাবতে হবে, না হলে এই অঙ্ক তোমরা পারবে না। আমি আবারও বলছি, আমি যেভাবে বলি তোমরা সেভাবে চিন্তা করো আর কি। ইয়েস, কলঙ্কিত ক্লাস, সঠিক কমেন্ট করেছ। এবার ক্লাস নিয়ে দেয় বলো, আমি নিজেই টায়ার্ড হয়ে যাচ্ছি ক্লাস নিতে দেয়। ক্লাস হবে মারদাঙ্গা, একটা আবেগ আসবে, ফিলিংস আসবে, ভালোবাসা আসবে ক্লাসে। ভাই ফোন এরকম করিস না ভাই, ওয়ারেন্টি আছে, তোর মালিক কিন্তু মার খাবি ভাই, বুঝতে পারলি? ভালো কথা গয়া ফোন দিছে, ভালো হয়ে যা। তুই চাস তোর মালিক গাল খায়, কার এই যে তুই ভিভো কোম্পানি, আমি তোর নামটা যদি প্রকাশ করে দিই রে ফোন, তোর মুখ দেখাইতে পারবি? ভালো হয়ে যা, বুঝতে পারলি? ফোনে বকলাম, বুঝতে পারলা? তোমরা একটু বকে দিও, বুঝতে পারলা? খালি তো তোর মডেল প্রকাশ করলাম না, করলে তো তুই মার্কেটে কালকে শেয়ার মার্কেটে তুই মুখ থুবড়ে পড়ে যাবি রে কোম্পানি, কি আর বলবো গা। তো প্লিজ, না ডিলিট করবো না, এমনি বললাম আর কি। তো চলে আসো আর কি। তো যেটা নিয়ে কথাবার্তা বলছিলাম, ভাই আমার মতো করে একটু ফিল করো, তো আমার মতো করে ফিল করো। জানো, আমি যদি একটা সিস্টেমে তাপ দিই তাহলে দুইটা ঘটনা ঘটে, সিস্টেমের অন্তস্থ শক্তি পরিবর্তন হয় আর কিছু পরিমাণ কাজ হয়। ডিডাব্লিউ মানে ক্ষুদ্র কাজ, ডাব্লিউ মানে বড় কাজ, কিন্তু ডিইউ মানে হচ্ছে অন্তস্থ শক্তির পরিবর্তন, আর ডিকিউ মানে গৃহীত তাপ অথবা শোষিত তাপ, অর্থাৎ সিস্টেম কর্তৃক তাপের পরিবর্তন, সিস্টেমের তাপের পরিবর্তন। এবার এসো, আমাকে একটা জিনিস হেল্প করো। আমাদের একটা সমীকরণ, 3টা আননোন, যদি 2টা জানি তবেই কেবল একটা জানতে পারবো। খুবই মজার ব্যাপার। আমাকে বলেছে এডিবি পথে কৃত কাজের পরিমাণ যদি 30 জুল হয়। তোমরা আমার মতো করে ভাবো, আমি আবারও বলছি আমার মতো করে ভাবো, ফিল করো। এখানে গ নাম্বার কোশ্চেন, খুব মজা পাবে। আমি কথা দিলাম, যদি অঙ্ক না বুঝাতে পারি, মজা দিতে না পারি, আমি আর পড়াবো না, তোমার আমি টাকা ফেরত দিয়ে দেবো। তো চলে আসো, এডিবি পথে কৃত কাজের পরিমাণ নির্ণয় করো। যদি এডিবি পথে কৃত কাজের পরিমাণ যদি 30 জুল, তাহলে দেখো এ থেকে ডি থেকে বিতে গেছে, এখানে আয়তন যা ছিল আয়তন বেড়ে গেছে, কাজ তো 100% হয়েছে, কারণ এটা একটা লেখচিত্র হিসেবে কাজ করছে। এখান থেকে এখানে গেলে এখানে তো দেখতেই তো পাচ্ছি আমি আলটিমেটলি এটা কাজ হয়েছে। তো এবার ধীরে ধীরে আমরা একটা ফিল করি, কিন্তু আমি একদম হঠাৎ করে নিয়ে যাইনি, আমি এখান থেকে এখানে নিয়ে গেছি, তারপর এখানে নিয়ে গেছি। তো বলো তো আমি কি এরকম লিখতে পারি? কিউ, আচ্ছা আমি একটু জিনিসগুলোকে এইভাবে ব্যবহার করলাম, তোমরা ডি কিউ দিয়ে ব্যবহার করো, শুধু কিউ দিয়েও ব্যবহার করা যাবে, বুঝছো? কিউ দিয়েও লেখা যায়। তো কিউ এডিবি, তোমার একটা কথা আমি কিন্তু আগেই বলেছিলাম যে স্টেট ফাংশন
বলে একটা শব্দ বলছিলাম, আর একটা পাথ ফাংশন। তাপ হচ্ছে পথের উপর নির্ভরশীল, তাই এটা হচ্ছে পাথ ফাংশন। কিন্তু অন্তস্থ শক্তি অবস্থানের উপর নির্ভর করে, পথের উপর, তাই ওটা অন্তস্থ শক্তি ছিল স্টেট ফাংশন। এবার আসো, কাম টু দ্য পয়েন্ট। আমি এখানে লিখলাম কিউ এডিবি, মানে এডিবি